গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ৩ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন তোমাদের স্কুলের প্রথম পরীক্ষার জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৩ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, প্রথম তোমরা এই অধ্যায় থেকে সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন বা সাঁওতাল বিদ্রোহের কারণগুলো, এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। এটা মাধ্যমিকে 2017 এসেছিল। পরের প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল বা শুরু করেছিল বা চালু করেছিল, এটাও এই একই প্রশ্ন। এটা কিন্তু তোমরা এটাও অবশ্যই পড়ে যাবে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। এটা কিন্তু মাধ্যমিকে 2022-এ পড়েছিল, এটাও তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। পরের প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে এই অধ্যায়ের শুরুতে এই 3টে বিষয় নিয়ে আলোচনা করা ছিল 3 নম্বর অধ্যায়ে। এটা মাধ্যমিকে 2022-এ এসেছিল, এটাও তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এটা কিন্তু মানে বারাসাত বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন যে ঐতিহাসিক যারা আছেন তারা যে কথাগুলো বলেছিলেন, কেউ বারাসাত বিদ্রোহকে বারাসাত বিদ্রোহ বলেছিলেন, কেউ আবার আরও বিভিন্ন যে নাম দিয়েছিলেন তারা, ঠিক আছে? কেউ বলেছিলেন যে এটা একটা ধর্মীয় বিদ্রোহ ছিল, ঠিক আছে? কেউ বলেছিলেন কৃষক বিদ্রোহ। এইগুলো এটাই তোমাদেরকে এখান থেকে পড়ে যেতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বা প্রকৃতি। এই মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল বিশ্লেষণ করো। এটাও খুব ভালোভাবে পড়ে যাবে, এটা মাধ্যমিকে 2025-এ এসেছিল। আর আরেকটা প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কেমন ছিল, এটাও কিন্তু মাধ্যমিকে 2025-এ এসেছিল। এটাও তোমরা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেবে, ঠিক আছে? তাহলে এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে। আর এখন আমরা এই কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন বা শুরু করেছিল বা কী কারণে, সেই প্রশ্নের উত্তরটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু 7-8টা বাক্যে লিখবে। আমরা এখানে উপরে লিখেই দিয়েছি যে 7-8টা বাক্যে উত্তর দাও। খুব বেশি বড় লেখার কোনো প্রয়োজন নেই, 7-8টা বাক্য লিখলেই হবে এবং তার মধ্যে অবশ্যই একটা ভূমিকা এবং একটা উপসংহার কিন্তু থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ঠিক একইভাবে যখন পরীক্ষায় এই প্রশ্নটা আমাদের আসবে, তাহলে আমরা কিন্তু ভূমিকা দিয়েই উত্তরটা শুরু করব। ভূমিকাটা তোমরা কিভাবে লিখবে? ভূমিকাটা তোমরা লিখবে যে ব্রিটিশরা যখন ভারতের ক্ষমতা দখল করেছিল, সেই সময় তারা ঔপনিবেশিক অরণ্য আইন তারা শুরু করেছিল এবং সেই মতো কী হয়েছিল, সেই মতো তারা একটা বন বিভাগ তৈরি করেছিল এবং এই বন বিভাগটাকে তারা নিজেদের এতে রাখার জন্য 1865 সালে তারা প্রথম একটা অরণ্য আইন শুরু করেছিল এবং পরে 1878 সালে তারা আরেকটা অরণ্য আইন তারা কিন্তু শুরু করেছিল, ঠিক আছে? এরকমই ভূমিকাটা লেখা যাবে, ঠিক আছে? আর এখানে কী বলেছে যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন মানে তারা বনে যারা থাকতো, মানে বিভিন্ন আদিবাসীরা, যেমন হচ্ছে যে সাঁওতালরা, মুন্ডারা, কোলরা, এরকম তারা কোথায় থাকতো? তারা বনে থাকতো বা জঙ্গলে থাকতো, ঠিক আছে? তাহলে তাদের উপরে কিন্তু ইংরেজরা কিছু নিয়মকানুন নিজেদের মতো করে চাপিয়ে দিয়েছিল বা শুরু করেছিল। এগুলি হচ্ছে যে অরণ্য আইন। এবার সেগুলো তারা কেন করেছিল সেটা বললেই কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? কেন করেছিল? কারণ হচ্ছে যে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ মানে কি? মানে তাদের এখানে এই জঙ্গলে যে কাঠগুলো পাওয়া যেত, ঠিক আছে? সেগুলো তারা তাদের দেশে পাঠিয়ে দিত। পাঠিয়ে দিয়ে তারা কী করত? তারা সেখান থেকে কিন্তু প্রচুর পয়সা পাওয়ার জন্যই তারা কিন্তু এটা শুরু করেছিল। মানে ভারতের বনটাকে তারা সেখান থেকে যে কাঠগুলো পাঠাতো সেখান থেকে তারা প্রচুর টাকা পেত, ঠিক আছে? এটা একটা কারণ। আর এরপরে কি? এরপরে হচ্ছে যে রেলপথ তৈরি, ঠিক আছে? কারণ সেই সময়তেই কী হয়েছিল? সেই সময়তেই তারা ভারতের ট্রেন লাইন শুরু করেছিল 1853 সালে এবং প্রথম ট্রেন চালু হয়েছিল মুম্বাইয়ে। তারপর তারা আমাদের এই বাংলাতেও কিন্তু ট্রেন চালু করার চেষ্টা করেছিল এবং সেজন্য রেলের লাইন তৈরির জন্য তারা
কিন্তু এই কাঠগুলোকে কাজে লাগাতো। তো এটাও একটা কারণ। সেজন্যে তারা এই জায়গাগুলোতে একটা আইন চালু করেছিল। আর এরপরে কি? চাষের জন্য জমি তৈরি। ঠিক আছে? তাহলে বনে যেসব জঙ্গল ছিল, মানে জঙ্গলে যেসব গাছ ছিল সেই গাছগুলোকে তারা কেটে সেখানে তারা বিভিন্ন জমি তারা তৈরি করেছিল এবং সেখানে তারা চাষ করতো এবং সেই চাষের থেকে তারা যে টাকা পেত সেগুলো তারা তাদের দেশে কিন্তু পাঠিয়ে দিত। এটাও তাদের একটা উদ্দেশ্য ছিল বা একটা কারণ ছিল। ঠিক আছে? আর কি? আরেকটা হচ্ছে যে যুদ্ধের কারণ। যুদ্ধের কারণ মানে এই যে গাছ যেগুলো তারা গাছের যে কাঠগুলো ছিল সেই কাঠগুলোকে দিয়ে তারা কী করতো? যুদ্ধের জন্য তারা বিভিন্ন জাহাজ তৈরি করতো। ঠিক আছে? আর কী করতো তারা? তারা এগুলো দিয়ে বিভিন্ন অস্ত্রও তৈরি করতো। সেজন্য তারা এই কাঠগুলোকে কাজে লাগাতো। এইভাবে তোমরা ৪ টে পয়েন্ট খুব সহজে পড়ে নিতে পারবে। আর এই চ্যাপ্টারটা এমনিতেই খুব সহজ, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু তৈরিও হয়ে যাবে। ঠিক আছে? আর উপসংহার তাহলে উপসংহারে এখানে যেটা বলতে হবে যে এই যে ইংরেজরা নিজেদের সুবিধের জন্য যে অরণ্য আইন চালু করে শুরু করেছিল, তাতে কিন্তু এই যারা এই জঙ্গলে থাকতো তাদের অনেক অসুবিধা হয়েছিল এবং সে কারণেই বিভিন্ন বিদ্রোহ তারা কিন্তু করেছিল। ঠিক আছে? তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।